নমস্কার বন্ধুরা, ধারাবাহিকভাবে শুরু হচ্ছে পৃথিবীতে আজ অবধি ঘটে যাওয়া বিপ্লবগুলির মধ্যে সবচেয়ে আলোড়ন ফেলা, সবচেয়ে আলোচিত এবং অনন্য সাধারণ বিপ্লবের ক্ষমতা হস্তান্তরের শেষ দিনগুলির এক নির্মোহ ধারা বিবরণী। এই ধারা বিবরণীর লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা জন রিড। এই বইয়ের ভূমিকায় লেনিন লিখেছিলেন, প্রলেতারীয় বিপ্লব ও প্রলেতারীয় একনায়কত্ব নিয়ে প্রচুর আলোচনা দেখা যায়, কিন্তু কেউ তা গ্রহণ বা বর্জন করতে চাইলে আগে তাকে তার সিদ্ধান্তের পুরো তাৎপর্যটা জেনে রাখতে হবে। জন রিডের বইটি নিঃসন্দেহেই এই সমস্যার সমাধানে সাহায্য করবে। একই ভূমিকায় ক্রুপস্কায়া লিখছেন, জন রিডের কৃতিত্বের কারণ এই যে তিনি উদাসীন দর্শক মাত্র নন, মনে প্রাণে তিনি একজন বিপ্লবী কমিউনিস্ট, যিনি ঘটনাগুলির মর্মার্থ, মহাসংগ্রামের মর্মার্থ বোঝেন। জন রিড নিজে এই রচনাটি সম্পর্কে বলেছেন, বইটি হল ঘনীভূত ইতিহাসের একটা অনুচ্ছেদ, যে ইতিহাসকে আমি যতটুকু দেখেছি। বইটি আর কিছুই নয়, নভেম্বর বিপ্লবের একটা বিশদ বিবরণ, যখন শ্রমিক ও সৈনিকদের নেতৃত্বে বলশেভিকরা রাশিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করে সোভিয়েতগুলির হাতে তা অর্পণ করে। বন্ধুরা, জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন এর এই ধারাবাহিক পাঠ কিছুতেই বইটি পড়বার বিকল্প নয়। এই পাঠের উদ্দেশ্য শ্রোতার মনে বইটিকে পড়ে দেখবার আগ্রহ সৃষ্টি করা। গৌরচন্দ্রিকা এই পর্যন্তই। শুরু হচ্ছে জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন। পেত্রোগ্রাদ সোভিয়েতের সৈনিক শাখার প্রতিনিধি দল অনুরোধ করে যে পেত্রোগ্রাদ এলাকার স্টাফে তাদের একজন প্রতিনিধি থাকুক। নামঞ্জুর। পেত্রোগ্রাদ সোভিয়েত দাবি করল তাদের সৈনিক শাখার অনুমোদন ছাড়া যেন কোনো হুকুম জারি না হয়। নামঞ্জুর। প্রতিনিধিদের উদ্ধত স্বরে বলা হলো, আমরা শুধু ইৎসেইকাকেই মানি, তোমাদের মানি না। কোন রকম আইন ভাঙলে তোমাদের গ্রেপ্তার করা হবে। 30শে অক্টোবর পেত্রোগ্রাদের সমস্ত রেজিমেন্টের প্রতিনিধিদের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হলো, পেত্রোগ্রাদ গ্যারিসন সাময়িক সরকারকে আর স্বীকার করে না। পেত্রোগ্রাদ সোভিয়েতই আমাদের সরকার। একমাত্র সামরিক বিপ্লবী কমিটি মারফত পেত্রোগ্রাদ সোভিয়েতের হুকুমই আমরা মান্য করব। স্থানীয় সামরিক ইউনিটগুলিকে পেত্রোগ্রাদ সোভিয়েতের সৈনিক শাখার আদেশের জন্য অপেক্ষা করতে বলা হলো। পরদিন প্রধানত অফিসারদের নিয়ে ইৎসেইকা তার নিজস্ব মিটিং ডাকল। গড়া হলো স্টাফের সঙ্গে সহযোগিতার এক কমিটি। শহরের সমস্ত এলাকায় কমিশনার নিযুক্ত হলো। 3রা নভেম্বর তারিখে স্মোলনিতে সৈনিকদের এক বিরাট সভায় সিদ্ধান্ত হলো, সামরিক বিপ্লবী কমিটির গঠনে অভিনন্দন জানিয়ে পেত্রোগ্রাদ গ্যারিসন বিপ্লবের স্বার্থে ফ্রন্ট ও পশ্চাৎভাগকে আরও নিবিড়ভাবে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সামরিক বিপ্লবী কমিটির সমস্ত কাজে পরিপূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। গ্যারিসন আরও ঘোষণা করছে যে বিপ্লবী প্রলেতারিয়েতের সঙ্গে একত্রে তারা পেত্রোগ্রাদে বিপ্লবী শৃঙ্খলা রক্ষার নিশ্চিতি দিচ্ছে। কর্নিলভপন্থী অথবা বুর্জোয়াদের পক্ষ থেকে প্ররোচনার যে কোনো প্রচেষ্টাই নির্মম প্রতিঘাত পাবে। নিজ ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে সামরিক বিপ্লবী কমিটি এবার সরাসরি দাবি জানালো পেত্রোগ্রাদ স্টাফকে সামরিক বিপ্লবী কমিটির আজ্ঞাধীন হতে হবে। সমস্ত ছাপাখানায় হুকুম গেল, কমিটির অনুমোদন ছাড়া কোনো ঘোষণা বা আবেদন ছাপানো চলবে না। সশস্ত্র কমিশনাররা ক্রনভের্ক অস্ত্রাগারে গিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ দখল করল। 10,000 বেয়োনেটের একটা চালান যাচ্ছিল কালেদিনের সদর দপ্তর নাভোচেরকাস্কে, সেটা আটকানো হলো। হঠাৎ বিপদ টের পেয়ে সরকার প্রস্তাব দিল, কমিটি যদি নিজেদের ভেঙে দেয় তাহলে কোনো শাস্তি দেওয়া হবে না। কিন্তু ততদিনে বড়ই দেরি হয়ে গেছে।
5ই নভেম্বর মাঝরাতে স্বয়ং কেরেন্সকি মালেভস্কিকে পাঠালেন এই প্রস্তাব দিয়ে যে স্টাফে পেত্রোগ্রাদ সোভিয়েতের প্রতিনিধিত্ব দিতে তিনি রাজি। সামরিক বিপ্লবী কমিটি প্রস্তাব গ্রহণ করল, কিন্তু 1 ঘন্টা বাদেই অস্থায়ী যুদ্ধমন্ত্রী জেনারেল মানিকোভস্কি প্রস্তাবটি প্রত্যাহার করলেন। 6 নভেম্বর মঙ্গলবার সকালে শহরে শোরগোল পড়ে গেল একটি ইস্তেহারে। তাতে স্বাক্ষর দিয়েছে শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের পেত্রোগ্রাদ সোভিয়েতের সামরিক বিপ্লবী কমিটি। পেত্রোগ্রাদবাসীদের প্রতি নাগরিকগণ, প্রতি বিপ্লব তার দুর্বৃত্ত মাথা তুলেছে। সারা রুশ সোভিয়েত কংগ্রেসকে ধ্বংস ও সংবিধান সভা চূর্ণ করার জন্য কর্নিলভপন্থীরা তাদের শক্তি সংহত করছে। সেই সঙ্গে দাঙ্গাকারীরা পেত্রোগ্রাদে দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাত ঘটাবার চেষ্টা করতে পারে। শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের পেত্রোগ্রাদ সোভিয়েত প্রতি বিপ্লবী ও দাঙ্গাবাজদের প্রচেষ্টার বিরুদ্ধে শহরে বিপ্লবী শৃঙ্খলা বজায় রাখার ভার নিচ্ছে। পেত্রোগ্রাদ গ্যারিসন কোনো জবরদস্তি ও বিশৃঙ্খলা সহ্য করবে না। গুন্ডা ও কৃষ্ণশত উস্কানি দাতাদের গ্রেপ্তার করার জন্য জনগণকে ডাক দেওয়া হচ্ছে। কাছাকাছি ব্যারাকের সোভিয়েত কমিশনের কাছে যেন তারা তাদের নিয়ে যায়। ছোড়াছুরি বা গোলাগুলি যাই হোক, তামস শক্তির পক্ষ থেকে পেত্রোগ্রাদের রাস্তায় লুঠতরাজ ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির প্রথম প্রচেষ্টাতেই দুর্বৃত্তদের খতম করে দেওয়া হবে। নাগরিকগণ, পরিপূর্ণ স্থৈর্য ও প্রশান্তি বজায় রাখুন। শৃঙ্খলা ও বিপ্লবের স্বার্থ রক্ষার ভার আছে বলিষ্ঠ হাতেই। তেসরা নভেম্বর রুদ্ধদ্বার কক্ষে আরও একটি ঐতিহাসিক বৈঠক হয়েছিল বলশেভিক নেতাদের। জালকিনদের কাছে খবর পেয়ে আমি অপেক্ষা করি করিডোরে দরজার বাইরে। ভলোদার্স্কি বেরিয়ে আসতেই তাঁর কাছে শুনলাম ভেতরে কি হচ্ছে। লেনিন বক্তৃতা দেন, 6ই নভেম্বর খুবই আগে হয়ে যাবে। অভ্যুত্থানের জন্য আমাদের দরকার একটা সারা রুশ ভিত্তি, অথচ 6 নভেম্বরের মধ্যে কংগ্রেসের সমস্ত প্রতিনিধি এসে পৌঁছবে না। অন্যদিকে 8ই নভেম্বর খুবই দেরি হয়ে যাবে। ততদিনে কংগ্রেস বসে যাবে এবং মস্ত একটা সংগঠিত সভার পক্ষে দ্রুত ও চূড়ান্ত ব্যবস্থা নেওয়া কঠিন। আমাদের ঘা মারতে হবে 7 তারিখেই, যেদিন কংগ্রেস শুরু হবে, যাতে কংগ্রেসকে আমরা বলতে পারি, এই রইল ক্ষমতা, বলুন কি করবেন। আর ওপরতলার কোনো এক ঘরে বসে আছে লম্বা চুল একটি লোক, রোগা রোগা মুখ। এককালে ছিলেন জার সৈন্যবাহিনীর অফিসার, পরে বিপ্লবী এবং নির্বাসিত কোনো এক ওভসেয়েঙ্কো ওরফে আন্তনভ, গণিতবিদ, দাবাড়ে। রাজধানী দখলের নিখুঁত পরিকল্পনার নকশা আঁকছেন তিনি। ওদিকে সরকারও চুপ করেছিল না। ফ্রন্টে ছাড়া ছাড়া নানা ডিভিশন থেকে একান্ত বিশ্বস্ত কিছু রেজিমেন্টকে পেত্রোগ্রাদে আনার হুকুম হলো। ইউঙ্কার গোলন্দাজ বাহিনী স্থান নিয়েছে শীতপ্রাসাদে। জুলাই দিনগুলোর পর রাস্তায় আবার দেখা দিতে লাগলো কসাক পেট্রোল। হুকুমের পর হুকুম জারি করে পলকোভনিকভ হুমকি দিলেন, সমস্ত অবাধ্যতা অতি প্রচণ্ড রূপে দমন করা হবে। জনশিক্ষার মন্ত্রী কিশকিন, মন্ত্রিসভার মধ্যে সবচেয়ে ঘৃণার্ধদের যিনি একজন, তাকে নিযুক্ত করা হলো পেত্রোগ্রাদের শৃঙ্খলা বজায়ের বিশেষ কমিশন। যে দুজনকে তিনি সহকারী নিলেন তারাও কম ঘৃণার্হ নয়, রুতেনবার্গ ও পালচিনস্কি। পেত্রোগ্রাদ, ক্রনস্টাড ও ফিনল্যান্ডে জরুরি অবস্থা ঘোষিত হলো। বুর্জোয়া নভয়ে ভ্রেমিয়া বা নবযুগ তাতে ব্যঙ্গ করে লিখল, কেনই বা জরুরি অবস্থা? সরকারের আর কোনো ক্ষমতা নেই, নৈতিক কর্তৃত্ব তার নেই, বলপ্রয়োগের মতো যন্ত্রও তার নেই। সর্বোত্তম ক্ষেত্রে কেউ রাজি হলে তার সঙ্গে আলাপ চালাবার ক্ষমতাটুকুই তার বাকি আছে, এছাড়া আর কোনো ক্ষমতা তার নেই। পাঁচ তারিখ সোমবার সকালে মারিনস্কি প্রাসাদে যাই প্রজাতন্ত্র পরিষদে কি হচ্ছে দেখবার জন্য। তেরেসচেঙ্কোর পররাষ্ট্রনীতি নিয়ে প্রচণ্ড বিতর্ক। বুটসেভ ভেরখভস্কি ব্যাপারটার জের চলছে। কূটনীতিকরা সবাই হাজির, কেবল ইতালির রাষ্ট্রদূত নেই। শুনলাম কার্সো বিপর্যয়ে তিনি নাকি একেবারে ভেঙে পড়েছেন। ভেতরে ঢুকতেই শুনলাম বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারি কারেলিন লন্ডন টাইমস থেকে সম্পাদকীয় পড়ে শোনাচ্ছেন, যাতে বলা হয়েছে বলশেভিকবাদের প্রতিকার বুলেট। কাদেতদের দিকে ফিরে তিনি বললেন, আর আপনারাও ঠিক তাই ভাববেন।
দক্ষিণ থেকে চিৎকার, তাই বই কি? হ্যাঁ তা জানি, উত্তেজিত জবাব দিলেন কারেলিন। তবে সে চেষ্টা করার সাহস আপনাদের নেই। তারপর উঠলেন স্কবেলেভ, নরম পাঁশুটে দাড়ি, ঢেউ খেলানো সোনালি চুল, সান্ধ্য আসরের রমণীমোহন মূর্তি। সোভিয়েত ম্যান্ডেটের সমর্থন করলেন কেমন খানিকটা কাঁচুমাচু মুখেই। তারপর দাঁড়ালেন তেরেসচেনকো। বাম থেকে চিৎকার উঠল, পদত্যাগ করুন, পদত্যাগ করুন। তিনি জেদ ধরলেন যে প্যারিসে সরকারের প্রতিনিধি ও ইৎসাইকার প্রতিনিধি উভয়ের একই মত পোষণ করা উচিত, এবং সে মত হওয়া উচিত তিনি যেটা বলছেন সেইটাই। ফৌজে শৃঙ্খলা ফেরানো, বিজয় পর্যন্ত যুদ্ধ নিয়ে কয়েকটি কথা, অমনি হইচই। বামপন্থীদের প্রবল প্রতিবাদ উপেক্ষা করে প্রজাতন্ত্রের পরিষদ চলে গেল তার মামুলি আলোচ্য তালিকায়। প্রজাতন্ত্র পরিষদ বসার প্রথম দিনেই বলশেভিকরা যে সভাকক্ষ ছেড়ে যায়, তারপর থেকে তাদের সারি সারি আসনগুলো ফাঁকাই পড়ে আছে। সভার অনেকখানি আকর্ষণই ফলত নিষ্প্রভ। সিঁড়ি দিয়ে নামবার সময় মনে না হয়ে পারল না যে এত তিক্ত বাদানুবাদ সত্ত্বেও বাইরের আকাঁড়া জগতের সত্যিকারের কোনো কণ্ঠ এই উঁচু ঠান্ডা ঘরখানায় প্রবেশ করতে পারছে না, এবং যুদ্ধ ও শান্তির যে পাথরে মিলিউকভ মন্ত্রিসভার ভরাডুবি হয়েছে, সাময়িক সরকারও তাতেই ডুবছে। আমায় ওভারকোট দেবার সময় দারোয়ান গজগজ করল, অভাগা রাশিয়ার কি যে কপালে আছে কে জানে। কেবলই যত মেনশেভিক, বলশেভিক, ত্রুদোভিক, ইউক্রেন, ফিনল্যান্ড, জার্মান সাম্রাজ্যবাদী, ব্রিটিশ সাম্রাজ্যবাদী। ৪৫ বছর বয়স হলো, এত নানান কথা এই যে শুনছি তা জীবনেও শুনিনি। করিডরে দেখা হলো প্রফেসর সাতস্কির সঙ্গে। ছিমছাম ফ্রক কোটে কেমন ইঁদুর মুখো একটা লোক। কাদেত পার্টিতে তাঁর ভারী প্রভাব। জিজ্ঞেস করলাম, বলশেভিক অভিযান নিয়ে এত যে কথা শুনছি, তিনি সে সম্পর্কে কি ভাবেন? অবজ্ঞায় কাঁধ ঝাঁকালেন তিনি। বললেন, ইতর জানোয়ারের দল, তবে সে সাহস হবে না। যদি চেষ্টা করতে যায় তাহলে মজা টের পাইয়ে ছাড়ব। আমাদের মতে সেটা খারাপ হবে না, কেননা এতে ওরা নিজেদেরই সর্বনাশী ঘটাবে। সংবিধান সভায় কোনো ক্ষমতা থাকবে না। তার চেয়ে মশাই কি ধরনের সরকার হবে, সংবিধান সভার কাছে আমার সেই পরিকল্পনাটার কথা বলি শুনুন। জানেন তো, সংবিধানের একটা ছক রচনার জন্য সাময়িক সরকারের সঙ্গে একযোগে প্রজাতন্ত্রের পরিষদের যে কমিশন নিযুক্ত হয়েছে, আমি তার সভাপতি। 2 কক্ষের একটা আইনসভা থাকবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন আছে। নিচের কক্ষ হবে আঞ্চলিক প্রতিনিধিদের নিয়ে, ওপরের কক্ষে থাকবে বুদ্ধিজীবী, জেমস তাভো, সমবায়, ট্রেড ইউনিয়নদের প্রতিনিধি। বাইরে পশ্চিম থেকে বইছে বেশ ঠান্ডা সোঁদা বাতাস। রাস্তার ঠান্ডা কাদায় ভিজে উঠছে জুতো। ইউঙ্কারদের 2 কোম্পানি মার্সকায়া রাস্তা ধরে এগিয়ে গেল, লম্বা লম্বা ওভারকোটে আড়ষ্ট কদম ফেলছে। যে গানটা গাইছে সেটা সাবেককালে জারের সৈন্যরা গাইত। প্রথম মোড়েই দেখলাম ঘোরসভার মিলিশিয়া। চকচকে নতুন খাপে তাদের রিভলভার ঝুলছে। ছোট্ট একটু ভিড় চুপচাপ চেয়ে আছে তাদের দিকে। নেভস্কি সড়কের মোড়ে লেনিনের লেখা একটি পুস্তিকা কিনলাম। বলশেভিকরা রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে পারবে কি? দাম দিলাম একটা কাগজের স্ট্যাম্পে। তখন এই স্ট্যাম্পগুলোই খুচরো পয়সার কাজ করত। বরাবরের মতো ঘর ঘড়িয়ে যাচ্ছে ট্রামগাড়ি। লোকে জোড়াজড়ি করে এমনভাবে ঝুলছে যে দেখে থিওডোর সন্ত হিংসে মরে যেতে পারতেন। ফুটপাথে উর্দি পরা দলত্যাগী কিছু সৈন্য শাড়ি দিয়ে সিগারেট আর সূর্যমুখী ফুলের বিচি বিক্রি করছে। নেভস্কি বরাবর ঝাপসা গোধূলিতে হুটোপুটি করছে লোকে সর্বশেষ খবরের কাগজের জন্য। দল বেঁধে দেয়ালে সাঁটা অসংখ্য আবেদন আর বিবৃতির মাথামুন্ডু বোঝার চেষ্টা করছে। ইৎসেইকা, কৃষক সোভিয়েত, নরমপন্থী সোশ্যালিস্ট পার্টি, ফৌজ কমিটি সবাই হুমকি দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, শ্রমিক সৈনিকদের কাছে মিনতি করছে ঘরে থাকতে, সরকারকে সমর্থন করতে। একটা সাঁজোয়া গাড়ি তীক্ষ্ণ সাইরেন দিয়ে ধীরে ধীরে এমুড়ো ওমুড়ো টহল দিচ্ছে। প্রতিটি চৌমাথায়, প্রতিটি খোলা জায়গায় ঝাঁক বেঁধেছে জনতা। তর্ক করছে সৈন্যে ছাত্রী। ধীরে রাত নেমে এলো। রাস্তার দূর দূর বাতিগুলো দপদপ করতে লাগলো। লোকের স্রোত বইতে লাগলো অবিশ্রান্ত। হাঙ্গামার আগে পেত্রোগ্রাদে বরাবরই ঠিক এই রকমই হয়। উদ্বিগ্ন হয়ে আছে নগর। জোরে কোনো শব্দ হলেই চমকে উঠছে, অথচ বলশেভিকদের পক্ষ থেকে কোনো সাড়াই নেই। সৈন্যরা তাদের ব্যারাকেই আছে, মজুরেরা কারখানায়। কাজান ক্যাথেড্রালের কাছে একটা চলচ্চিত্র দেখতে গেলাম আমরা। রিপু ও চক্রান্তের একটা রক্তাক্ত ইতালীয় ছবি।
সামনের সারিতে কিছু সৈনিক ও নাবিক পর্দার দিকে চেয়ে আছে ছেলে মানুষের মতো অবাক হয়ে। একেবারেই বুঝতে পারছে না অত প্রচণ্ড দৌড়ঝাঁপ ও নরহত্যার কারণটা কি। সেখান থেকে তাড়াতাড়ি গেলাম স্মলনিতে। ওপরতলার 10 নম্বর ঘরে সামরিক বিপ্লবী কমিটির অবিরাম অধিবেশন চলছে। সভাপতি 18 বছরের সঞ্চুল একটি ছেলে, নাম লাজিমির। পাশ দিয়ে যাবার সময় থেমে খানিক লাজুকভাবে করমর্দন করল। খুশির হাসি হেসে বলল, এই মাত্র পিটারপল দুর্গ আমাদের দিকে চলে এসেছে। সরকার পেত্রোগ্রাদে আসার হুকুম দিয়েছিল এমন একটি রেজিমেন্টের কাছ থেকে এই খানিক আগেই খবর পেলাম। সৈন্যদের সন্দেহ হয়, তাই গাচ্চিনায় ট্রেন থামিয়ে তারা একদল প্রতিনিধি পাঠায় আমাদের কাছে। জিজ্ঞেস করছে কি ব্যাপার, আমাদের মত কি। সোভিয়েতের হাতে ক্ষমতা চাই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। সামরিক বিপ্লবী কমিটি খবর পাঠিয়েছে, ভাই সব বিপ্লবের নামে তোমাদের অভিনন্দন জানাই, অন্য কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত যেখানে আছো সেখানেই থাকো। বলল সমস্ত টেলিফোন যোগাযোগ কেটে দেওয়া হয়েছে, কিন্তু কলকারখানা আর ব্যারাকগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সামরিক টেলিফোন গ্রাফ যন্ত্রে। অব্যাহত স্রোতে আসতে যাচ্ছে কুরিয়ার আর কমিশনাররা। দরজার বাইরে 1 ডজন স্বেচ্ছাসেবক অপেক্ষা করছে। নগরের সুদূরতম প্রান্তে যে কোনো নির্দেশ পৌঁছে দেবার জন্য তারা তৈরি। এদের মধ্যে একজন মুখখানা বেদের মতো, পরনে লেফটেন্যান্টের উর্দি, ফরাসিতে বলল, সব তৈরি, শুধু বোতাম টেপার বাস্তে। যেতে দেখলাম পদভুইস্কিকে। রোগা দাড়িওয়ালা বেসামরিক এই লোকটির মস্তিষ্কেই অভ্যুত্থানের রণকৌশল প্রসূত হয়। গেলেন আন্তনভ, দাড়ি কামানো হয়নি, ময়লা কলার, ঘুমোতে না পারার ফলে মাতালের মতো টলছেন। ক্রিলেনকো, গাঁট্টা গোট্টা এক সৈন্য, চওড়া মুখে হাসি লেগেই আছে, প্রচণ্ড ভঙ্গি করে হড়বড়িয়ে কথা বলেন। দিবেঙ্কো, মহাদেহী দাড়িওয়ালা এক নাবিক, নিরুদ্বিগ্ন মুখ। এরাই হলেন সেই মুহূর্তের এবং আগামী আরো অনেক মুহূর্তের ভাগ্য বিধাতা। নিচে কারখানা কমিটির আপিসে বসে আছেন সেরাতভ। সরকারি অস্ত্রাগার থেকে অস্ত্র দেবার হুকুমে সই দিচ্ছেন। প্রতিটি কারখানার জন্য 150 করে রাইফেল লাইন দিয়ে অপেক্ষা করছে প্রতিনিধিরা, সংখ্যায় 40। হল ঘরে ছোটখাটো কিছু বলশেভিক নেতাদের সঙ্গে দেখা হলো। একজন একটা রিভলভার দেখিয়ে বলল, মুখখানা ফ্যাকাশে, খেল শুরু হয়ে গেছে, আমরা এগোই বা না এগোই, ও পক্ষ ভালোই জানে যে আমাদের খতম না করলে ওরা নিজেরাই খতম হয়ে যাবে। পেত্রোগ্রাদ সোভিয়েতের অধিবেশন চলছে দিন রাত। বিরাট হল ঘরে যখন এলাম তখন ট্রৎস্কি তার বক্তৃতা শেষ করছেন। আমাদের জিজ্ঞাসা করা হয় অভ্যুত্থানের কোনো ইচ্ছা আমাদের আছে কিনা। একটা পরিষ্কার জবাব আমি দিতে পারি। পেত্রোগ্রাদ সোভিয়েত মনে করে যে সোভিয়েতের হাতে ক্ষমতা আসার মুহূর্তটি শেষ পর্যন্ত এসেছে। সারা রুশ কংগ্রেস থেকে এই ক্ষমতা হস্তান্তর হবে। একটা সশস্ত্র অভিযানের দরকার হবে কিনা তা নির্ভর করছে তাদের ওপর যারা সারা রুশ কংগ্রেসে ব্যাঘাত ঘটাতে চাইছে। আমরা মনে করি যে সামরিক মন্ত্রিসভার লোকগুলির হাতে এই যে সরকার তুলে দেওয়া হয়েছে, এ একটা করুণ অসহায় সরকার। সত্যিকারের এক জনপ্রিয় সরকারের কাছে স্থান ছেড়ে দেবার জন্য ইতিহাসের সম্মার্জনী তাড়নার অপেক্ষা করছে মাত্র। কিন্তু এখনো পর্যন্ত, আজও পর্যন্ত আমরা সংঘর্ষ এড়াবার চেষ্টা করছি। আমরা আশা করি যে জনগণের সংগঠিত স্বাধীনতার ওপর যে ক্ষমতা ও কর্তৃত্ব দণ্ডায়মান, সেটা সারা রুশ কংগ্রেস সহস্তে গ্রহণ করবে। যে সামান্য সময়টুকু, 24 ঘন্টা, 48 ঘন্টা কি 72 ঘন্টার আয়ু সরকার আশা করতে পারে, সেটা যদি তারা আমাদের আক্রমণ করার জন্য ব্যবহার করতে চায়, তাহলে তার জবাব আমরা দেব প্রত্যাক্রমণে। আঘাতের বদলে আঘাত, লোহার বদলে ইস্পাতে। করতালির মধ্যে তিনি ঘোষণা করলেন যে বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিরা সামরিক বিপ্লবী কমিটিতে প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে। ভোর 3টের সময় যখন স্মলনি থেকে বেরোই, দেখি দরজার দুপাশে 2টি মেশিন গান বসানো হয়েছে। জোর পেট্রোল চলছে, রক্ষা করা হচ্ছে ফটক এবং আশেপাশের মোড়গুলো। বিল শাতভ ছুটে উঠছিলেন সিঁড়িতে, বললেন, লাগিয়ে দিয়েছি। আমাদের সলদাত আর রাবচিপুত কাগজ দুটি বন্ধ করার জন্য কেরেলস্কি ইউঙ্কারদের পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের সৈন্যরা গিয়ে সরকারি সিল ভেঙে দেয়। এবার আমরা সৈন্য পাঠাচ্ছি বুর্জুয়া খবরের কাগজের দপ্তরগুলো বন্ধ করার জন্য। সোল্লাসে আমার কাঁধে চাপড়ে দিয়ে তিনি ভেতরে ঢুকলেন। 6 তারিখ সকালে সেন্সরের সঙ্গে আমার কাজ ছিল। আপিসটা পররাষ্ট্রমন্ত্রী দপ্তরে। সর্বত্রই দেয়ালে লোককে শান্ত থাকার জন্য ব্যাকুল আবেদন। আদেশের পর আদেশ জারি করছে পলকোভনিকভ। সামরিক এলাকার সদর দপ্তর থেকে নতুন কোনো হুকুম না পাওয়া পর্যন্ত সমস্ত সামরিক ইউনিট ও ডিটাচমেন্টকে ব্যারাকে থাকার হুকুম দিচ্ছি। ওপরওয়ালার হুকুম না নিয়ে কোনো অফিসার কিছু করতে গেলে বিদ্রোহের জন্য তাদের কোর্ট মার্শাল করা হবে।
অন্য কোনো সংগঠনের কোনো নির্দেশ পালন সৈনিকদের পক্ষে একেবারে নিষিদ্ধ। সকালের কাগজে খবর বেরুলো সরকার নভয়া রুশ, জিভোয়ে স্লাভো, রাবুচিপুত ও সালদাত কাগজ বন্ধ করে দিয়েছে। পেত্রোগ্রাদ সোভিয়েতের নেতাদের ও সামরিক বিপ্লবী কমিটির সদস্যদের গ্রেপ্তারের হুকুম হয়েছে। প্রাসাদ স্কোয়ার যখন পেরোচ্ছি তখন ইউঙ্কার গোলন্দাজদের কয়েকটা ব্যাটারি ঘর ঘর শব্দ তুলে লাল তোরণ থেকে বেরিয়ে এসে প্রাসাদের সামনে ঘাঁটি নিল। জেনারেল স্টাফের মস্ত লাল বাড়িটা অস্বাভাবিক উত্তেজিত। বেশ কয়েকটা বর্মাবৃত গাড়ি দাঁড়িয়ে আছে দরজার কাছে, অফিসারে ভর্তি মোটর আসছে আর যাচ্ছে। সেন্সার মশাইকে দেখলাম সার্কাসে আসা বাচ্চার মতো ভয়ানক উত্তেজিত। বললেন প্রজাতন্ত্রের পরিষদে পদত্যাগ প্রস্তাব দাখিলের জন্য কেরেন্সকি এইমাত্র গেছেন। আমি ছুটলাম মারিন্সকি প্রাসাদে। যখন পৌঁছলাম তখন প্রতিপক্ষের প্রতি তীব্র ধিক্কার ও নিজের অসীম আত্মসমর্থনে ভরা কেরেন্সকির সেই আবেগাকুল ও প্রায় অসংলগ্ন বক্তৃতাটি শেষ হচ্ছে। রাবুচিপুত কাগজে উলিয়ানভ লেনিন নামে এক রাষ্ট্রপরাধী যে আত্মগোপন করে আছে এবং যাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, তার লেখা কিস্তির পর কিস্তি প্রবন্ধ থেকে আমি সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ কিছু পড়ে শোনাবো। এই রাষ্ট্রাপরাধী প্রলেতারিয়েত পেত্রোগ্রাদ গ্যারিসনকে 16 থেকে 18 জুলাইয়ের অভিজ্ঞতার পুনরাবৃত্তির ডাক দিয়েছে এবং সশস্ত্র অভ্যুত্থানের আশু প্রয়োজনীয়তায় জোর দিয়েছে। এছাড়াও বহু সভায় অন্যান্য বলশেভিক নেতারা উঠে দাঁড়িয়ে অবিলম্বে অভ্যুত্থানের আহ্বান জানিয়েছে। বিশেষ করে লক্ষণীয় পেত্রোগ্রাদ সোভিয়েতের বর্তমান সভাপতি ব্রনস্টেইন ত্রৎস্কির কার্যকলাপ। এদিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত যে রাবুচিপুত ও সালদাতের পুরো একগুচ্ছ প্রবন্ধের কথা ও সুর একেবারে ঠিক নভয়া রুশের মতো অমুক অমুক রাজনৈতিক পার্টির আন্দোলন নিয়ে প্রশ্নটা ততটা নয়। ব্যাপারটা হলো এই যে জনগণের একাংশের রাজনৈতিক অজ্ঞতা ও দুর্বৃত্ত মনোবৃত্তির সুযোগ নেওয়া হচ্ছে। ব্যাপারটা এমন ধরনের এক সংগঠন নিয়ে যার উদ্দেশ্যই হলো যে মূল্যই দিতে হোক রাশিয়ায় ছাড়খাড় ও লুটতরাজের এক স্বতঃস্ফূর্ত আন্দোলন খুঁজিয়ে তোলা। কেননা জনগণের মানসিক অবস্থা এখন যা, তাতে পেত্রোগ্রাদে যে কোনো আন্দোলনের পরিণাম হবে ভয়ঙ্কর সব হত্যাকাণ্ড। মুক্ত রাশিয়ার নাম তাতে চিরকালের মতো ধিকৃত হবে। উলিয়ানভ লেনিনের নিজ স্বীকৃতি অনুসারেই সোশ্যাল ডেমোক্র্যাটদের চূড়ান্ত বামপন্থীদের পক্ষে অবস্থা খুবই অনুকূল। এখানে কেরেন্সকি লেনিনের প্রবন্ধের নিম্নোক্ত অংশটি পড়ে শোনান। ভেবে দেখুন, জার্মানরা রয়েছে এক পৈশাচিক রকমের দুরূহ অবস্থায়। তাদের আছে শুধু এক লিফলেট, তাও কয়েদে। কাগজ নেই, সভার স্বাধীনতা নেই, সোভিয়েত নেই। শেষ সমৃদ্ধ কৃষকটি পর্যন্ত সমাজের প্রতিটি শ্রেণী আন্তর্জাতিকতাবাদের প্রতি অসম্ভব শত্রুভাবাপন্ন। সাম্রাজ্যবাদী বৃহৎ, মাঝারি ও ছোট বুর্জুয়ারা অসম্ভব সংগঠিত। সেই অবস্থায় জার্মানরা অর্থাৎ জার্মান বিপ্লবী আন্তর্জাতিকতাবাদীরা, নৌসৈন্যের উর্দি পরা মজুরেরা বিদ্রোহ করেছে নৌবহরে। জয়লাভের 1% আশাও যেখানে আছে কিনা সন্দেহ। আর আমরা ডজন ডজন কাগজ আছে আমাদের, আছে সভার স্বাধীনতা, আছে সোভিয়েতের সংখ্যাধিক্য। সারা বিশ্বের প্রলেতারীয় আন্তর্জাতিকতাবাদীদের তুলনায় যাদের পরিস্থিতি সবচেয়ে ভালো, সেই আমরা কিনা আমাদের বিদ্রোহ মারফত জার্মান বিপ্লবীদের সমর্থন করতে অস্বীকার করছি। কেরেন্সকি তারপরে বললেন, বিদ্রোহের সংগঠকেরা এইভাবে প্রকারান্তরে স্বীকার করছেন যে রাজনৈতিক পার্টির অবাধ ক্রিয়াকলাপের সর্বোত্তম পরিস্থিতি রয়েছে রাশিয়ায় এমন এক সাময়িক সরকারের আমলে, যার শীর্ষে রয়েছে এই পার্টির মতে এক জবরদখলকারী বুর্জোয়ার কাছে আত্মবিকৃত মুখ্যমন্ত্রী কেরেন্সকি। অভ্যুত্থানের সংগঠকেরা জার্মান প্রলেতারিয়েতের নয়, সাহায্য করতে যাচ্ছে জার্মান শাসক শ্রেণীগুলিকে। রুশ ফ্রন্টকে তারা উন্মুক্ত করে দিচ্ছে ভিলহেলম ও তার বন্ধুবর্গের বর্মমুষ্টির কাছে। এই লোকগুলির উদ্দেশ্য কি সেটা সাময়িক সরকারের কাছে ধর্তব্য নয়। এদের কাজটা সচেতন নাকি অচেতন তাতে কিছু এসে যায় না। অন্তত এই মঞ্চ থেকে আমার দায়িত্বের পূর্ণ চেতনায় আমি এই রুশ রাজনৈতিক পার্টির এই ধরনের ক্রিয়াকলাপকে রাশিয়ার বিরুদ্ধে দেশদ্রোহ বলে অভিহিত করব। আইনের দৃষ্টি গ্রহণ করেছি আমি এবং অবিলম্বে তদন্ত প্রয়োজনীয় গ্রেপ্তারের প্রস্তাব দিচ্ছি। বাম থেকে হল্লা শুরু হলো। যা বলছি শুনুন, প্রচন্ড গলায় চিৎকার করলেন তিনি। সচেতন অথবা অচেতন দেশদ্রোহের ফলে রাষ্ট্র যখন বিপন্ন, সে মুহূর্তে সাময়িক সরকার এবং অন্যান্যদের সঙ্গে আমিও রাশিয়ার জীবন, তার মর্যাদা, তার স্বাধীনতা বিসর্জন দেওয়ার বদলে বরং মৃত্যুবরণ করব। এই মুহূর্তে কেরেন্সকির হাতে কি একটা কাগজ দেওয়া হলো। রেজিমেন্টগুলিতে ওরা যে প্রচারপত্র ছড়াচ্ছে সেটি এইমাত্র পেলাম। তার বক্তব্য শুনুন। পড়তে লাগলেন তিনি। শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের পেত্রোগ্রাদ সোভিয়েত বিপন্ন। রেজিমেন্টকে আমরা নির্দেশ দিচ্ছি অবিলম্বে যুদ্ধের জন্য তৈরি থেকে নতুন হুকুমের অপেক্ষা করুন। এই হুকুম পালনে বিলম্ব বা অস্বীকৃতি বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকতা বলে গণ্য হবে। সামরিক বিপ্লবী কমিটি সভাপতির পক্ষে পদভস্কি, সেক্রেটারি আন্তনভ।
বাস্তব পক্ষে হলো চলতি ব্যবস্থার বিরুদ্ধে ছোট লোকদের খেপিয়ে তোলা, সংবিধান সভা ভাঙা এবং ভিলহেলম সৈন্যদের বর্মমুষ্টির কাছে ফ্রন্ট খুলে দেওয়ার প্রচেষ্টা। ছোট লোক আমি ইচ্ছে করেই বলছি, কেননা সচেতন গণতন্ত্র তার ইচ্ছেইকা সমস্ত ফৌজ সংগঠন মুক্ত রাশিয়া যা কিছু নিয়ে গর্ব করে সেই সবকিছুই মহান রুশ গণতন্ত্রের শুভবুদ্ধি, মর্যাদা ও বিবেকের বিরুদ্ধে। কোনো প্রার্থনা নিয়ে আমি এখানে আসিনি, এসেছি আমার এই দৃঢ় বিশ্বাস পেশ করতে যে এই মুহূর্তে আমাদের নবার্জিত মুক্তিকে যা রক্ষা করতে সেই সাময়িক সরকারকে, উজ্জ্বল ভবিষ্যৎ যা নির্বন্ধ সেই নতুন রুশ রাষ্ট্রকে সকলেই এক বাক্যে সমর্থন করবে, কেবল তারা বাদে যারা সত্যের সম্মুখীন হতে কদাচ সাহস করেনি। নিজের রাজনৈতিক অধিকার ভোগের যে স্বাধীনতা আছে রাষ্ট্রের সমস্ত নাগরিকের, তা কখনো সাময়িক সরকার লঙ্ঘন করেনি। কিন্তু এখন সাময়িক সরকার ঘোষণা করছে এই মুহূর্তে রুশ জাতির মধ্যস্থ এই যে সব লোকেরা, এই যে সব গোষ্ঠী ও পার্টি রুশ জনগণের স্বাধীন অভিপ্রায়ের বিরুদ্ধে হাত তোলার স্পর্ধা করেছে এবং সেই সঙ্গে জার্মানির কাছে ফ্রন্ট খুলে দেবার হুমকি দিচ্ছে, তাদের দৃঢ়হস্তে নিশ্চিহ্ন করতে হবে। পেট্রোগ্রাদের জনগণ জেনে রাখুক যে একটা দৃঢ় শক্তির সম্মুখীন হতে হবে তাদের, এবং হয়তো শেষ মুহূর্তে শুভ বুদ্ধি, মর্যাদা ও বিবেকের জয় হবে তেমন সব হৃদয়ে যেখানে এখনো তা লুপ্ত হয়নি। বক্তৃতার এই সমস্ত সময়টা ধরে কান ফাটা চিৎকার উঠছিল কক্ষে। ঘরমাক্ত ফ্যাকাশে মুখে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে তার অফিসার দলের সঙ্গে চলে যেতেই বাম ও কেন্দ্র থেকে বক্তার পর বক্তা উঠে আক্রমণ করতে লাগলো দক্ষিণকে। এক কণ্ঠে গর্জন করে উঠল ক্রোধ।